শেষ মাথায় ভাঙাচোরা একটা গোডাউনের সামনে এসে থামলো একটি কালো রঙা বাইক। বাইক থেকে নেমে এলো বলিষ্ঠ দেহের এক পুরুষ। গায়ে জড়ানো সাদা রঙা শার্টখানা শার্ট করে লেপ্টে আছে পুরুষালী দেহের ভাঁজ। প্রথম সারির কয়েকখানা বোতাম খোলা থাকার দরুন ফর্সা প্রশস্ত বুকটা উন্মুক্ত। হাতে দামি রোলাক্স ঘড়ি, মাথার চুলগুলো জেল দিয়ে সেট করা থাকলেও হেলমেট পরার ফলে তা খানিকটা এলোমেলো হয়ে এসেছে। মুখের আদলে বাঁকা হাসি ঝুলান। পুরুষটি বাইক থেকে নেমে কটকট পায়ে এগিয়ে গেল সামনের দিকে। পুরো দুপুরের তপ্ত রোদ তার রহস্যময় মুখে আছড়ে পড়তে লাগলো। ঠোঁটের কোনায় বাঁকা হাসি, প্রতিটি ধাপে ছিল তীব্র আত্মবিশ্বাসীর ছাপ। পুরুষটি ধাপে ধাপে এসে থামল জনমানবহীন এলাকায় অবস্থিত বেশ পুরনো এক গোডাউনের মূল ফটকের সামনে। আশেপাশে মানুষজনের উপস্থিতি শূন্য, দুপুর হওয়ায় তা যেন আরও নগণ্য। পুরুষটি হাত বাড়িয়ে পকেট হতে একটা চাবির গোছা বের করে গোডাউনের মেইন ফটক খুলে ফেলল। অতপর ভেতরে প্রবেশ করে তা পূর্বের ন্যায় আবারও বন্ধ করে দিল। ভেতরটা অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। পুরুষটি ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা সুইচ চাপল। সাথে সাথে উদয় হলো টিমটিমে এক আলোক রশ্মি। আর তার ঠিক নিচেই হাত পা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে এক তরুণী। মুখে কাপড় বাঁধার দরুন চিৎকার করারও সুযোগ নেই। অন্ধকার থেকে হঠাৎ আলোর উদয়ে তড়াক করে চোখ মেলে তাকালো মেয়েটি। চোখের দৃষ্টি ঘোলাটে। আস্তে আস্তে যখন সবটা পরিষ্কার দেখতে লাগলো, তখনই তার দৃষ্টি স্থির হয়ে গেল সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে থাকা পুরুষটির পানে। হঠাৎ করেই পৃথিবীটা যেন দুলে উঠল। তার চোখ দুটো বড় বড় হয়ে এলো। চিৎকার করতে চেয়েও মুখ বাঁধা থাকায় করতে পারল না। মস্তিষ্ক সচল হতেই ছটফট করতে লাগলো মেয়েটি। আর তা দেখে সামনে বসে থাকা পুরুষটি বাঁকা হাসল। ঠিক তখনই এক ঝটকায় পিছন থেকে কেউ মুখের কাপড়টা খুলে দিল। মেয়েটি যেন প্রাণ ফিরে পেল। পিছনের মানবটি যখন বাঁকা হেসে সামনের দিকে এগিয়ে এসে দাঁড়ালো, তখন মেয়েটি আবারও একবার শক খেল। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। কপাল বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত ঘাম। তোতলাতে তোতলাতে বলল, ইয়াশ বেবি তুমি? অতপর দাঁড়িয়ে থাকা মানবটির দিকে তাকিয়ে আওড়ালো, সোহান তুই? সোহান গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে রইল। ইয়াশ হালকা হেসে মাথার পিছনের চুলগুলোতে হাত বুলিয়ে বলল, ইয়েস বেবি, আমি তোমার ইয়াশ বেবি। খুশি হওনি আমাকে দেখে? আমি কিন্তু খুব খুশি হয়েছি। তোমাকে কাল থেকে বড্ড মিস করছিলাম, তাই দেখা করতে চলে এলাম। সারপ্রাইজটা ভালো লাগেনি বেবি? মজা হচ্ছে ইয়াশ? আমাকে কি গাধা মনে হয় তোমার? এখানে কেন এনেছো পরিষ্কার করে বলো। ইয়াশ বসা হতে উঠে দাঁড়ালো। নেহার চারিদিকে ঘুরতে ঘুরতে আফসোসের স্বরে বলল, ছি বেবি ছি, তুমি এভাবে বলতে পারলে? তোমাকে মিস করাও কি অন্যায় বলো? এভাবে কারণ খুঁজতে লাগলে যে? ইয়াশের হেয়ালিপূর্ণ কথায় দাঁতে দাঁত চাপলো নেহা। হাত খোলার জন্য ছটফট করতে করতে আওড়ালো, হ্যাঁ ইয়াশ কাইসার তুমি কি ভাবছো তোমাকে চিনি না আমি? যেই ইয়াশ কাইসারের নিজ স্বার্থে মানুষ মারতে হাত কাঁপে না, সে আমাকে বিনা কারণে তুলে নিয়ে এসেছে। জোকস হচ্ছে এটা। ইয়াশ হাসলো কেবল। পুনরায় চেয়ারে বসে পড়ল, ঠোঁট উল্টে বলল, বাহ, নেহা শিকদার তো ভালোই চেনে আমাকে। হারে হারে। ইয়াশ ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসলো। তীক্ষ্ণ দৃষ্টি আবদ্ধ রাখলো নেহার মুখ পানে। ইয়াশের হাসি দেখে নেহার শরীর জ্বলে গেল। নেহা ইয়াশের দিক থেকে চোখ ফিরিয়ে তাকালো সোহানের দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, সোহান, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস? না, পিছন থেকে রুমাল তুই চেপে ধরেছিলি মুখে, জবাব দে। সোহান গা ছাড়া ভাব নিয়ে বলল, ঠিক ধরেছিস, ইয়াশ ব্রো বলেছিল তাই করেছি। তার বাচ্চা। কথাটা শেষ করতে না করতেই হঠাৎ করেই নেহার মুখটা সজোরে চেপে ধরল ইয়াশ। তীব্র ব্যথায় কুকিয়ে উঠল নেহা। চোখ দিয়ে পানি ঝরল। ইয়াশ দাঁতে দাঁত চেপে বলল, আমার সামনে গলা উঁচিয়ে কথা বলার সাহস কোথায় পেলি তুই? বল কোথায় পেলি? ইয়াশের চোখ লাল হয়ে গেল। নেহা শুকনো ঢোক গিলে ব্যথাতুর দৃষ্টিতে তাকালো ইয়াশের দিকে। চোয়াল চেপে ধরায় নেহা কোনো কথা বলতে পারল না। হাত পা বেঁধে রাখার দরুন হাত দিয়ে সরাতেও পারল না ইয়াশকে। নেহা ব্যথায় গুঙিয়ে উঠল। ইয়াশ ঝাড়া মেরে নেহার চোয়াল ছেড়ে দিল। নেহা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ইয়াশের হাতের ইশারায় সোহান সেখান থেকে চলে গেল।
ইয়াশ সেদিকে একবার তাকিয়ে কঠোর দৃষ্টিতে তাকালো নেহার দিকে। নেহা ভয়ার্ত নয়নে তাকিয়ে আছে ইয়াশের দিকে। সাহস করে এতগুলো কথা বললেও এখন তার বড্ড ভয় হচ্ছে। ইয়াশ যে এমনি এমনি তাকে এখানে আনেনি তা নেহা জানে। ইয়াশ কপাল চুলকে বাঁকা হাসলো। হাতে তুলে নিল একটি কাগজ, যা নেহার চোখের সামনে তুলে ধরল সে। নেহা কপাল কুঁচকে নিল। কাগজগুলো দেখে বুঝতে পারল না ইয়াশ কি করতে চাইছে। লুক, এটার মানে কি? নেহা ভালো করে কাগজটা পর্যবেক্ষণ করলো। ঘরের টিমটিমে আলোয় কাগজটি খুঁটিয়ে দেখে আচমকা চোখ ফিরিয়ে নিল সে। কাপা গলায় বলল, মানে আবার কি? সব তো ঠিকই আছে। তীক্ষ্ণ চোখ জোড়ায় রাগের আভাস ফুটে উঠল ইয়াশের। চেয়ারের হাতল শক্ত করে ধরে হেলে পড়ল নেহার দিকে। নেহা অন্যদিকে তাকিয়ে রইল, তার শরীর কাঁপছে। মিথ্যা কথা বলার জন্য ইয়াশ তাকে ছাড়বে না তা নেহা জানা, তবুও উপায় নেই। কিছু ঠিক নেই। ইরার বয়স এখানে এত বেশি করা হয়েছে কেন? হোয়াই? আর আমি কনফার্ম যে তুই এটার মানে জানিস। বয়স বেশি শুধু একটা কারণেই করা হয়নি, এর পিছনে গভীর কিছু আছে, তাই না? ইয়াশের রাগী কণ্ঠে খানিকটা নুইয়ে পড়ল নেহা, তবে কি বলবে বুঝতে পারল না। অনামিকা বেগম তাকে সব বললেও এর সঠিক কারণ তো তার জানা নেই। তাহলে কি বলবে সে? ইয়াশ তো তার থেকে জবাব না নিয়ে থামবে না। নেহা বুঝলো না তার কি করা উচিত। সে ধীরে ধীরে মাথা নিচু করে নিল। আমি জানি না ইয়াশ। কথাটা শেষ করতে পারল না নেহা, তার আগেই ডান গাল বরাবর সজোরে একটা থাপ্পড় আছড়ে পড়ল। তীব্র ব্যথায় হেলে গেল নেহা। চোখ মুখ কুঁচকে আ করে উঠল। বলিষ্ঠ হাতের এমন থাপ্পড়ের 5 আঙ্গুলের দাগ বসে গেল ফর্সাকালে। ইয়াশ চিৎকার করে উঠল। তার গর্জনে কেঁপে উঠল অন্ধকারে আচ্ছন্ন গোডাউনটি। মিথ্যে কথা, মিথ্যে কথা, তুই সব জানিস। তাড়াতাড়ি বল সবটা, নইলে আজ ইয়াশ কায়সারের আসল রূপটা তুই দেখবি। বল। নেহা ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, আমি সত্যিই জানি না ইয়াশ। ইরা আর তোমার বার্থ সার্টিফিকেটে বার্থ ডেট বেশি করা হয়েছে তোমাদের বিয়ের জন্য। আমি শুধু এটুকুই জানি, এর থেকে বেশি আমি কিছুই জানি না। বিলিভ মি ইয়াশ বেবি। হেই, জাস্ট শাট আপ, ডোন্ট কল মি বেবি। ইনফ্যাক্ট আমার নামও ধরবি না, তুই ধরবি না। নেহা মাথা নিচু করে নিল, তবে তার মনে আগ্নেয়গিরির ন্যায় উদ্দাম বেগে ছুটে চলল তীব্র আক্রোশ। ইয়াশকে সে ছাড়বে না। আজ ইয়াশ তার সাথে যা করলো তার ফল তাকে সে দিবে, নিশ্চয়ই দিবে। ইয়াশ নেহার দিকে একবার তাকিয়ে পিছনে ফিরে তাকালো। এক পা বাড়াতেই হঠাৎ করে থমকে গেল। অতপর বাঁকা হেসে সোজা ঘুরে নেহার সামনে শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। পকেটে দুহাত গুজে দৃষ্টি তাক করলো নেহার দিকে। নেহা মাথা তুলে ইয়াশের দিকে তাকালো না। ইয়াশের মতিগতি ঠিক লাগলো না নেহার, তবে কোনো প্রশ্ন করলো না। তোর জন্য একটা গুড নিউজ আছে। কি? ইয়াশ এক পায়ে গিয়ে এলো, ঘাড় সামান্য কাত করে শীষ বাঁচিয়ে বলল, 2 বছর আগে কি হয়েছিল তা আমি জেনে গেছি। নেহা তড়াক করে মাথা তুলল, কাপা গলায় বলল, কি? ইয়েস, মায়ের খাবারে বিষটা তুই মিশিয়েছিলি, তবে সব দোষ ইরাকে দিয়েছিলি। মা প্রথমে কথা জানতো না, পরে জানতে পেরেও ইরাকে শাস্তি দেওয়ার জন্য মা তোকে কিছু বলেনি, উল্টো ইরাকে মিথ্যা দায়ে দোষী বানিয়েছিল। আমার চোখে তাকে খারাপ প্রমাণ করে দূরে ঠেলে দিয়েছিল ইরাকে। ইয়াশ 1 মিনিটের জন্য থামল, অতপর একই স্বরে বলল, আর হ্যাঁ, আমি চিঠির কথা জেনে গেছি যা তুই লিখেছিলিস, সাথে সেই মিথ্যা তথ্যগুলো তোর পাঠানো ছিল। নেহা শুকনো ঢোক গেল, দৃষ্টি লুকাতে লাগলো সে। তোতলাতে তোতলাতে বলল, কি কি বলছো তুমি? আমি কেন এসব করতে যাব? আর চিঠির কি? হ্যাঁ, কিসের চিঠির কথা বলছো তুমি? ইয়াশ নেহার কাণ্ড দেখে হাসলো। কিসের চিঠি? হা হা, জাস্ট অফ। নেহা, স্টপ দিস। অ্যাক্টিং করা কার সামনে করছিস তুই? আমার সামনে? ইয়াশ কায়সারের সাথে মজা করছিস তুই? হাউ ফানি। ইয়াশ থামল, তার চোখ হঠাৎ করেই জ্বলে উঠল। রাগে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আমার স্বপ্ন তোর জন্যই ভেঙেছে তা আমি জানি। সেদিন এইচআর ডিপার্টমেন্টে সেই চিঠি সমেত পেন ড্রাইভ তুই পাঠিয়েছিলিস, যার জন্য আমার স্বপ্ন ভেঙেছে। এতটা পথ গিয়েও ফিরে আসতে হয়েছে আমায়, শুধু তোর জন্য, জাস্ট ফর ইউ।
শেষের কথাটা বলতে বলতে নিজের মাথার চুলগুলো টেনে ধরল ইয়াশ। ঠোঁট ভেঙে এলো তার। পুরুষ মানুষ হয়েও কেমন ছটফট করে উঠল ব্যথায়। ইয়াশ পিছন দিকে ঘুরে দাঁড়ালো। নেহা কাঁপতে লাগলো। আমি তোকে ছাড়বো না, ক্ষমা করব না আমি তোকে। তোর শাস্তি তুই পাবি। আর মিসেস অনামিকা কাইসার। ইয়াশ থামলো। নিজেকে খানিক শান্ত করে যেতে যেতে বলল, আপনাকেও আমি দেখে নিব, মনে রাখবেন আপনার রক্তই আমি। আপনি অনামিকা বেগম হলে আমি ইয়াশ কাইসার। আপনার থেকে দুধাপ এগিয়ে খেলতে আমি জানি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইয়াশ চলে গেল। সময় হয়েছে সবটা ঠিক করার। নতুন জীবনের শুভ সূচনা ঘটানোর সময় চলে এসেছে, যা সে করেই ছাড়বে। অনামিকা বেগম বা তার পরিবার আর ইয়াশকে আটকাতে পারবে না। তবে সত্যিটাও জানতে হবে তাকে। জীবনের এত বড় ভুলের পিছনের রহস্য না জানলে জীবনটাই বৃথা তার। যা ইয়াশ করবে না। সে নিজের এলোমেলো জীবন গোছাবে, সাথে কাইসার পরিবারের আসল রহস্য উদ্ঘাটন করবে। তা যে করেই হোক না কেন। ইয়াশকে যেতে দেখে পাশ থেকে নেহা চিৎকার করে ডাকতে লাগলো, যাতে তাকে ছেড়েই ইয়াশ না যায়। তবে ইয়াশ পিছু ফিরে তাকালো না। গোডাউন থেকে বেরিয়ে কটকট পায়ে নেহা চিৎকার বাতাসে মিলিয়ে যেতে লাগলো। আশেপাশের মানুষজন না থাকায় তার চিৎকার কারো কানে পৌঁছালো না। ইয়াশ যেতেই সেখানে বাঁকা হেসে উপস্থিত হলো সোহান। নেহার কাছে গিয়ে পকেটে হাত গুজে বলল, রেডি হরে, ইয়াশ কাইসার তোকে বড্ড বেশি শাস্তি দিয়েছে, যা এখন আমি তোর উপর অ্যাপ্লাই করব। সোহানের দিকে তাকিয়ে শিউরে উঠল নেহা। শুকনো ঢোক গিলে মাথা নাড়িয়ে না করতে লাগলো। তবে সোহান শুনল না। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো নেহার দিকে। হাতের বাঁধন খুলে টেনে হিঁচড়ে বাহিরে নিয়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া শেষে কোয়েল নিজের ঘরে গেল। ইরাকে কাজ করতে নিষেধ করলেও মেয়েটা জোর করে ডাইনিং টেবিল গোছানোর কাজে লেগে পড়েছে। যদিও তা নোংরা হয়নি তেমন একটা। দুজনের প্লেট পরিষ্কার সহ খাবারগুলো ঢেকে রাখাই এখনকার একমাত্র কাজ। বাড়িতে তেমন কেউ না থাকার দরুন বেশিক্ষণ সময় শুয়ে বসেই কেটে যায় ইরার। সকালে বাড়িঘর পরিষ্কার, রান্নাবান্না করলেই ছুটি মেলে। কাপড় চোপড়ও তেমন কাচতে হয় না। বাগান পরিষ্কার মালি করে, সাথে গাছ লাগানো ও পানি দেওয়ার দায়িত্বটা ইরা নিজে নিয়েছে। বাগানে কাজ করতে বড্ড ভালো লাগে কিনা। পাখি প্রজাপতির সাথে রং বেরঙের ফুলের সাথে বেশ ভাব যে তার। সকাল সকাল তাদের সাথে আলাপ না করলে পুরো দিনটাই মাটি হয়ে যায় যেন। সব কিছুতে কেমন ক্লান্তি এসে ধরা দেয়। সকালে স্নিগ্ধ বাতাস যে তাকে সতেজ রাখে, আর তা না পেলে অস্বস্তি তো হবে। ইরা বাড়ির সদর দরজার দিকে একবার তাকিয়ে টেবিল পরিষ্কার করে নিল। প্লেট দুটো ও কিছু চামচ নিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ইরা বেসিনে থালা দুটো রেখে যেই না পিছনে ফিরবে, অমনি কেউ তাকে পিছন থেকে নিজের সাথে জড়িয়ে নিল। ইরার পিঠটা ঠেকে গেল কারোর শক্ত বুকে। বলিষ্ঠ হাত পেঁচিয়ে নিল ইরার কোমর। মানবটি শক্ত করে ইরাকে নিজের সাথে জড়িয়ে কাঁধে মাথা রাখল। তপ্ত নিঃশ্বাস ছাড়ল ইরার কানের লতিতে। অন্যদিকে ইরা স্তব্ধ হয়ে গেল। হাতে থাকা একটা চামচ সশব্দে আছড়ে পড়ল মেঝেতে। জমে গেল ইরা। সামান্য নড়াচড়া করার শক্তিটা বোধ হয় আর আস্ত নেই। তীব্র বিস্ময়ে ইরার মস্তিষ্ক থমকে গেল। তবে পুরুষটির শরীরে পুরুষালী ঘ্রাণে ইরার চিন্তা অসুবিধা হলো না। পুরুষটি আসলে কে? ইরা তাকে চেনে। তার প্রতিটি নিঃশ্বাসে যার বিচরণ, সে তাকে এভাবে ধরেছে। ইরার প্রতিটি শিরা উপশিরায় বিদ্যুৎ খেলে গেল। ইয়াশের তপ্ত শ্বাস তার চামড়ায় পড়তেই তীব্র শিহরণে কেঁপে উঠল মেয়েলি কায়া। ইরা কথা বলতে পারল না। ইয়াশ ইরার থমকে যাওয়া দেহ নিজের দুহাতে আগলে নিল। ঠোঁট জোড়া আলতো করে ছুঁয়ে দিল ইরার গলার ভাঁজে। ইরা কুকিয়ে উঠল তীব্র শিহরণে। পরনের কাপড় দুহাতে খিঁচে চোখ জোড়া বন্ধ করে নিল। ইয়াশ ইরাকে আলতো করে নিজের দিকে ফেরালো। ইরার চোখ বন্ধ অবস্থায় চোখের পাতা মৃদু কাঁপছে। ইয়াশ হাসল। ইরার হাত নিজের মুঠোয় নিয়ে ঠোঁট জোড়া গোল করে ফু দিল ইরার চোখের পাতায়। ইরা কেঁপে উঠল সে কাণ্ডে। চোখ মুখ কুঁচকিয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকালো। সরাসরি দৃষ্টি মিলিত হলো ইয়াশের নিকষ কালো সমুদ্রের ন্যায় গভীর চোখ জোড়ায়, যা ইরাকে থমকে দিল। ইয়াশের কোমল দৃষ্টি ইরাকে স্তব্ধ করে দিল। ইয়াশ তো এমন না। এত কোমল মায়া ভরা দৃষ্টিতে তো সে ইরার দিকে তাকায় না।
কতদিন হয়ে গেল ইরা তার জন্য ইয়াসের চোখে মমতা দেখে না। তাহলে আজ হঠাৎ করে কি হলো এসব? ইরাকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে ইয়াস আলতো হাতে স্পর্শ করলো ইরার কোমল গাল। বৃদ্ধা আঙ্গুল দিয়ে কোমলভাবে স্লাইড করতে করতে ইরার কপালে নিজের কপাল ঠেকালো। ইরা চোখ জোড়া বন্ধ করে নিল। ইরার নিঃশ্বাস দ্রুত হয়ে এলো। সাথে ইয়াসের এক হাতের ছোঁয়া ইরার উদরে গাঢ় হয়ে এলো। ইরা কি করবে বুঝতে পারল না। প্রিয় পুরুষের এমন কোমল ছোঁয়া তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। ইরা শুকনো ঢোকিল, কাপা গলায় অনেক কষ্টে বলল, কি করছেন? কিছু লাগলে বলুন, দিচ্ছি। ইয়াস ইরার মুখের উপর নিজের তপ্ত নিঃশ্বাস আশ্রে ফেলল। ইরাকে নিজের বুকের সাথে মিশিয়ে কানের কাছে ফিসফিস করে আওড়ালো, তোকে লাগবে এখনই, হবি আমার। 1 মিনিট চুপ থেকে বলল, বউ। হঠাৎ করেই ইরার দৃষ্টি স্থির হয়ে গেল। ইয়াসের কথাটা তার মস্তিষ্কে তীব্র প্রভাব ফেলল। ইরা কিছু বুঝল না। ইয়াসের বলা কথাটা তার মন মস্তিষ্ককে থমকে দিল। ইরা একদম পাথরের ন্যায় স্থির হয়ে গেল। তার নিশ্চল দৃষ্টি ইয়াসের দিকে আটকে রইল। বউ শব্দটা যেন এক তীক্ষ্ণ আঘাত করে বসল ইরার মনে, যার প্রভাবে ইরার স্বাভাবিক বোধবুদ্ধি হারিয়ে ফেলেছে। কিরে, হবি আমার? ইয়াসের হিসিয়ে বলা কথাটা ইরার নিজের ধ্যানে ফিরে আসে। ভাঙা ভাঙা কণ্ঠে শুধালো, বউ? তুই আমার বউ মানে? এখন এত কিছু বলার সময় নেই। শুধু জেনে রাখ, তুই যেটাকে পুতুল খেলা ভাবতিস সেটা পুতুল খেলা না রে, সেটাই সত্যি। তোর আর আমার জীবনের চরম সত্যি এটা। ইরা কথা বলল না। ইয়াস নিজের মতো করে বলল, বার্থ সার্টিফিকেটে তোর বয়স আর আমার বয়স বাড়িয়ে বিয়ে দেওয়াটা অবশ্য বেআইনি, তবে ধর্মীয়ভাবে কিন্তু তুই আমার বউ, মিসেস ইয়াস কাইসার। ইরা অবাক নয়নে ইয়াসের দিকে তাকিয়ে রইল, তবে কোনো কথা বলার শক্তি পেল না। এতদিন যা খেলা ভেবে উড়িয়ে দিয়েছে তা আসলে সত্যি। কথাটা ভাবতে গিয়ে থমকে গেল ইরার হৃদয়। ইয়াস ইরার মুখখানা নিজের হাতের আজলায় নিয়ে নিল, কপালে কপাল ঠেকিয়ে হিসিয়ে বলল, শোন না। ইরা নিজেকে সামলে নিল। এত বড় একটা সত্যি জানার পর তার ঠিক কী রিয়াকশন দেওয়া উচিত তা ইরা জানে না। চোখ দিয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রুকণা মুছে মৃদু কণ্ঠে বলল, আমার তোকে চাই, এক্ষুনি। ইরা তড়াক করে মাথা তুলল। এখনই বলল ইরা তার বউ হয়, আর এই মুহূর্তে আবার স্বামীর অধিকার ফলাতে এসেছে? এ কেমন আবদার? কি বলছেন আপনি এসব? ইয়াস ইরার চোয়াল ধরে চোখে চোখ রাখল। ইরার চোখ কাঁপছে, হৃদয়টা বোধহয় ট্রেনের গতিতে ছুটে চলেছে। ইরার নিঃশ্বাস অস্বাভাবিক হয়ে উঠল। ইয়াস আলতো হাতে ছুঁয়ে দিল ইরার গাল, অতঃপর স্লাইড করতে করতে আঙ্গুল রাখলো ইরার কোমল ঠোঁট জোড়ায়। ইয়াসের দৃষ্টি আবদ্ধ হলো ইরার লাল টুকটুকে নরম তুলতুলে ঠোঁট জোড়ার দিকে, যা তাকে চুম্বুকের ন্যায় টানছে। শুকনো ঢোক গিলল ইয়াস। ইয়াসের হাতের তপ্ত ছোঁয়ায় ইরার শরীরে কম্পন সৃষ্টি হলো। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। আবেশে শিরশিরিয়ে উঠল ইরার হৃদয়। ইরার নীরবতা ইয়াসের কাছে এক প্রকার সম্মতি হয়ে দাঁড়ালো। ইয়াস ইরাকে আচমকা কোলে তুলে নিল। ইরা চমকে উঠে দ্রুত হাতে বাড়িয়ে ইয়াসের গলা জড়িয়ে ধরল। অবিশ্বাস্য নয়নে ইয়াসের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল ইরা। ইয়াসের চোখের সেই গাঢ় নিশা ইরাকে আচ্ছন্ন করে ফেলল। গলা দিয়ে আর কোনো কথা বের হলো না। ইরা শুকনো ঢোক গিলে ইয়াসের তৃষ্ণার্ত চোখের দিকে তাকিয়ে রইল। ইয়াসের আদিম সত্তা যেন জ্বলে পুড়ে খাক করে দিল ইরাকে। ইরা নিশ্চুপ, তার চোখ স্থির হলো ইয়াসের গভীর চোখে। ইয়াস নিজের ঘরে এসে আলতো করে ইরাকে বিছানায় শুয়ে দিল। ঘরের আলোর উপস্থিতি সামান্য দরজা জানালা সাথে সফেদ রঙা পর্দাগুলো বাহিরের আলো আটকে দিয়েছে। ইরা ইয়াসের ঘন ঘন নিঃশ্বাসের খেলা কেবল কানে বাজলো অচেনা এক সুরের নাই। ইয়াস ইরার উপর ঝুঁকে এলো, চোখে চোখ রেখে ফিসফিস করে আওড়ালো, আমি সব ঠিক করে দিব, প্রমিস। শুধু তুই আমার হয়ে যা সারা জীবনের জন্য। কিন্তু আপনি তো আমাকে ঘৃণা করেন, তাহলে আজ এমন দাবি যে? ইয়াস হাসল। ইরার কাছে আরও খানিকটা ঝুঁকে এলো, ফিসফিস করে আওড়ালো, ঘৃণা করি? তা নয় তো কি? 2 বছর আগে ছাদে কি বলেছিলাম তাহলে? ইরা ইয়াসের চোখে চোখ রাখল।
তার কম্পনরত চোখ ইয়াসের চোখে মিলিত হলো। ইরা অভিযোগের স্বরে আওড়ালো, মিথ্যা কথা বলেছেন কেন? সেদিন তো শুধু বলেছিলেন যে আমায় ভালো লাগে, ভালোবাসেন তা তো বলেননি। ইরা চুপ করে গেল। ইয়াসের প্রগাঢ় দৃষ্টি আবদ্ধ তার চোখে। হাতের ছোঁয়া শক্ত করে লেপ্টে আছে কোমরে। ভালোবাসেন আমায়? ঘরটা এক মুহূর্তের জন্য থমকে গেল। হঠাৎ করেই এক শীতল স্রোত ইয়াসকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলল। এই প্রশ্নের কি উত্তর দেবে সে তো অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে পারে না। আগেরবার সোহানের জোড়াজুড়িতে বহু কষ্টতে প্রায় ৮ ঘন্টা সময় নিয়ে প্র্যাকটিস করে বলেছিল তোকে ভালো লাগে। ব্যাস, এটুকু বলার পরেই তীব্র লজ্জায় ইরা এক প্রকার পালিয়ে গিয়েছিল ছাদ থেকে। অন্যদিকে ইরার লজ্জা মাখা মুখ ইয়াসের দেখতে ভালো লাগলেও ইরার চলে যাওয়াই বড্ড বেশি খুশি হয়েছিল সেদিন। এমন সেন্সিটিভ একটা কথা বলার পর ইয়াস নিজেকে কেমন তোতলানো শুরু করে দিয়েছিল। এর জন্য এটা চুটকির কাজ হলেও ইয়াসের জন্য ছিল যুদ্ধ করার নাই কঠিন কাজ। মনের অনুভূতি প্রকাশ করতে বরাবরই ব্যর্থ পুরুষ সে। আর তা যদি হয় কোনো নারী, বিশেষ করে ইরার ক্ষেত্রে, তাহলে তো আরও কঠিন। ইয়াস ইরার দিকে তাকিয়ে থেকেই শুকনো ঢোক গেল। ফিসফিস করে আওড়ালো, প্রমাণ লাগবে? ইরার চোখের কোণ বেয়ে পানি পড়ল। ইয়াস সযত্নে তা বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দিল। বালিশে মাথা রাখা অবস্থায় ইরা মুখ ফিরিয়ে সফেদ পর্দা ভেদ করে আসা মৃদু আলোর দিকে তাকালো। ইয়াস হাসল। ইরার মুখ নিজের দিকে ফিরিয়ে মোহনীয় দৃষ্টিতে তাকালো সেই মায়াবী মুখশ্রী পানে। ইরার কাঁপা কাঁপা চোখ জোড়া অদ্ভুতভাবে আকৃষ্ট করলো তাকে। ইয়াস আলতো করে ইরার চোখের পাতায় নিজের ঠোঁট ছোঁয়াল। অতপর কপালের ঠোঁট ছুঁয়ে ইরার কাঁপা কাঁপা ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। ইরা ইয়াসের ছোঁয়ায় কেঁপে উঠে এক হাতে শক্ত করে আঁকড়ে ধরল শার্টের কলার। অন্য হাত ইয়াসের চুলের ভাঁজে বিচরণ করতে লাগলো। ইরার এতক্ষণের ভাবনাগুলো মস্তিষ্ক হতে বেরিয়ে গেল। সেখানে জায়গা করে নিল ইয়াসের স্পর্শের অনুভূতিগুলো, যা তার মন মস্তিষ্ক দুটোই নিজের দখলে নিয়ে নিল। ঠান্ডা এক স্রোত বয়ে যেতে লাগলো হৃদয় জুড়ে। ইয়াসকে আটকানোর শক্তি তার নেই, তাই ওই তৃষ্ণার্ত চোখ জোড়া ইরাকে কোনো শব্দ উচ্চারণ করতে দিল না। এত বড় একটা সত্য তার অস্তিত্বকে দখল করলেও ইরা কিছুই বলল না। তবে ইরার জানতে ইচ্ছা হলো সবটা। এতদিন ধরে যে কারণে সে অবহেলিত হয়ে এসেছে, সকলের কাছে মাথা নিচু করে চলতে হয়েছে, ইয়াস তাকে এত এত অপমান তুচ্ছ তাচ্ছিল্য করছে, তার কি হবে? এসবের কৈফিয়ত কে দেবে? ইয়াসের বলা কাটার ন্যায় তিক্ত কথাগুলোর কি হবে? এসবের কি কোনো মূল্য নেই? ইরার এতদিনের ব্যথাগুলোর কি কোনো গুরুত্ব নেই? ইরার চোখ দিয়ে পানি পড়ল। সাথে ইরার মনে পড়ল ইয়াসের প্রথম স্পর্শগুলো, যেখানে কোমলতা ছিল না, মায়া ছিল না, না তো ভালোবাসা ছিল, শুধু হিংস্রতার খেলা ছিল সে সময়। অথচ আজ ইয়াসের ছোঁয়া ইরাকে গভীরভাবে আকৃষ্ট করলো। এই ছোঁয়ায় কোনো রাগ ছিল না, ঘৃণা ছিল না, শুধু এক আকাশ ভালোবাসা, কোমলতা, তৃষ্ণার মিশেলে এক অদ্ভুত অনুভূতি ছিল, যা ইরার হৃদয়ে সুখ খুঁজে দিল। ইয়াসের সেই তৃষ্ণার্ত চোখ জোড়ায় ইরাকে শক্ত হতে দিল না, বরং ইরাও সব কিছু ভুলে আবেগে গা ভাসালো, অনুভব করলো ইয়াসের স্পর্শগুলো। ইয়াসের স্পর্শ ধীরে ধীরে গাঢ় হতে লাগলো। সাথে ইরার মৃদু গোঙানির আওয়াজে ইয়াস তীব্র প্রশান্তি অনুভব করতে লাগলো। তাদের এই উষ্ণ আলিঙ্গনে পুরো ঘর মুখরিত হয়ে এলো। জানালার বাহিরে থেকে পাখিদের মৃদু কলকলধ্বনি ভেসে আসতে লাগলো। সেই সাথে দুটি মানবীর প্রেমের নতুন সূচনা হলো। দীর্ঘ দূরত্বের পর এ যেন এক পশলা বৃষ্টির আগমন, যা ঝুমঝুমিয়ে আছড়ে পড়ে হৃদয় ভিজিয়ে দেওয়ার সময় মৃদু তালে গেয়ে ওঠে। নিঃশব্দ রাতের ভাঁজে নাম না জানা ব্যথা, তোমার ছোঁয়া ছাড়া সবই শুধু একাকী ব্যর্থতা। চোখের কোণে জমে থাকা হাজারো না বলা কথা, তোমার নামেই লিখি আজ আমার সব ব্যথা। যদি এ পথ ফুরিয়ে যায়, থেমে যায় এ ভূমি, তবুও শেষ নিঃশ্বাসে বলবো আমি, প্রেমের শেষ পঙ্কুক্তি তুমি, শুধুই তুমি। ঝরা পাতার মতো স্মৃতি উড়ে যায় নীরব হাওয়ায়, তবু তোমার ভালোবাসা রয়ে যায় হৃদয় ছোঁয়ায়। হারিয়ে গেলেও কোনো দিন ভাঙবে না এই স্বপ্নভূমি, কারণ আমার পুরো গল্প জুড়েই শুধুই তুমি। এ প্রেমের শেষ পঙ্কুক্তি তুমি, শুধুই তুমি।
হাইওয়ের লম্বা রাস্তার মোড় ঘুরতেই গাড়িটি যখন হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল, ঠিক তখনই ধরফরিয়ে উঠল ইয়াশ। কাঁচা ঘুমে হঠাৎ এভাবে ভাটা পড়ায় মস্তিষ্ক অচল হয়ে এলো। সব কিছু বুঝতে খানিক সময় লাগলো তার। ইয়াশ চারিদিকে একবার নজর ঘুরিয়ে নিল। জানালার কাছ দিয়ে আসা ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় ইয়াশ ঘামতে শুরু করলো। সাথে আশ্চর্য বনে গেল ছেলেটা। স্বপ্ন, তাও আবার এমন স্পর্শকাতর একটা বিষয় নিয়ে। ইয়াশ তীব্র বিরক্তিতে নাক মুখ কোঁচকালো। স্বপ্নটা তার কাছে অনুভূতির অপার এক সাগর হলেও এমন ধোঁকাটা সে মানতে পারল না। ইরাকে কাছে পাওয়া নিয়ে খোদা তার সাথে এমন খেলা খেললো, পারলো এটা? ইয়াশের সব কিছু এলোমেলো লাগতে শুরু করলো। সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ইয়াশ সেদিকে একবার তাকিয়ে মাথাটা এলিয়ে দিল সিটে। হাত তুলে শার্টের বোতামগুলো আলগা করে দিল। ফর্সা পেটানো চওড়া বুক হতে ঘাম ঝরছে। কপাল ঘাড়েও ঘামের বিন্দু বিন্দু ফোঁটা লেগে আছে। এমন একটা স্বপ্ন ইয়াশের অস্তিত্ব নাড়িয়ে দিয়েছে। মনে হলো এটা কোনো স্বপ্ন নয়, বরং বাস্তব, যা ইয়াশকে ভাবিয়ে তুলল। ইয়াশের ঠোঁটের কোণায় হঠাৎ করেই মৃদু হাসি খেলে গেল। বসন্তরা তাকে যেন ছুঁয়ে দিয়ে গেল। অজানা অনুভূতিতে ভাসতে লাগলো ইয়াশ। স্বপ্নে কাটানো সেই মুহূর্তটা যে বাস্তব হতে পারে ভেবেই শিরশির করে উঠল হৃদয়। ইরার কথা মনে হতেই মনটা শীতলতায় ছেয়ে গেল। হঠাৎ করেই দেখতে ইচ্ছে হলো মেয়েটাকে। ওই সুশ্রী মুখটা বড্ড টানছে তাকে। বুকটা ধরফর ধরফর করছে। মনে হচ্ছে কাছে পেলে এখনই বুকের মাঝে মিশিয়ে নিত। মনের সকল অনুভূতিগুলো উগরে বের করে দিত প্রিয় নারীর পদতলে। ইয়াশের মনটা ছটফট করে উঠল ইরাকে এক নজর দেখার জন্য। ইয়াশ পকেট হতে ফোনটা বের করে ভিডিও কল লাগালো কোয়েলের ফোনে। সরাসরি ইয়াকে করতে পারলো না, বড্ড ভালো হতো, তবে তা হবে না। ইরার কাছে ফোন নেই। অনামিকা বেগম তাকে ফোন ছুঁতেও দেয় না। উপাস থেকে কোয়েল ফোনটা রিসিভ করতেই ইয়াশ গম্ভীর কণ্ঠে বলল, ইরা কোথায়? কোয়েল ভড়কে গেল এমন প্রশ্নে। ইয়াশ ইরাকে চাইছে, তাও আবার ফোন করে। সরাসরি থাকলেও যার দিকে ফিরে তাকায় না, সে আবার ফোন করে তার খোঁজ জানতে চাইছে। কিছু জিজ্ঞাসা করছি তোকে। ভাবনার মাঝে ইয়াশের গম্ভীর কণ্ঠে চমকে উঠল কোয়েল। আমতা আমতা করতে করতে আওড়ালো, দাঁড়াও, ওর ঘরে আছে। কোয়েল নিজের ঘর থেকে বেরিয়ে ইরার ঘরের সামনে এসে দাঁড়ালো। রাত 9টা বাজতে চলল। কোয়েল নিজের ঘরে আর ইরা তার ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। দরজায় ঠকঠক আওয়াজ হতেই ইরা তড়িৎ বেগে বারান্দা ছাড়ল। দরজা খুলে প্রশ্নবোধক চাহনি নিক্ষেপ করলো কোয়েলের পানে। কোয়েল ইরার ঘরে প্রবেশ করে ইরাকে বিছানায় বসিয়ে হাতে ফোন ধরিয়ে দিল। ইরা চমকে উঠে কোনো প্রশ্ন করতেই যাবে, তখনই কোয়েল বাহিরের দিকে পা বাড়িয়ে নির্বিকার কণ্ঠে আওড়ালো, দেখো ভাইয়া কি বলবে। বলে, আমার ঘুম পাচ্ছে, গেলাম। কথা শেষ করে ফোন দিয়ে আসিস, দরজা খোলা থাকে। কোয়েল চলে গেল। ইরার বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হতে লাগলো। ইয়াশ কথা বলতে চাইছে শুনে, সাথে বেশ অবাকও হয়েছে। ইয়াশ তার সাথে কথা বলতে চায়, তাও আবার ফোনে। আশ্চর্য। ইরার মনের ভাবনাগুলোকে সাইডে রেখে কাঁপা কাঁপা হাতে ফোনটা নিজের মুখের সামনে ধরল। ভিডিও কল হওয়ায় ইরাকে যেন তীব্র অস্বস্তি আঁকড়ে ধরল কথা বলায়। নিজের আড়ষ্টতা দূরে সরাতে পারল না, যার দরুন মুখটা ছোট হয়ে এলো। মাথা নিচু করে অপেক্ষা করতে লাগলো ইয়াশ কি বলে তা শোনার। ইরার মুখটা স্ক্রিনে ফুটে উঠতেই ইয়াশের হৃদয়টা কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। ইরার এলোমেলো স্নিগ্ধ মুখখানা ইয়াশকে স্তব্ধ করে দিল পুরোপুরিভাবে। মৃদু আলোয় ইরার মুখটা আবেদনময়ী কোনো নারীর ন্যায় রূপ নিয়েছে, যেখানে হতে চুইয়ে চুইয়ে পড়ছে সৌন্দর্য। নারী দেহের প্রতিটি ভাঁজেই সৌন্দর্য ল্যাপটানো থাকে, আর তার যদি হয় প্রিয় নারী। শুকনো ঢোকিল ইয়াশ। ইরার পবিত্র মুখটা যেন এক নিমিষেই শান্ত করে দিল জ্বলন্ত হৃদয়টাকে। তার পৃথিবীটা বোধহয় ইরার সেই মায়ায় আটকে রইল। ইয়াশের চোখের দৃষ্টি গাঢ়, অদ্ভুত মোহনীয়, যা পুরো দমে স্থির হয়ে আছে ইরার মুখে। ইরার নজর ফোনের দিকে পড়তে কাচুমুচু করতে শুরু করলো। হাত কসলাতে কসলাতে একবার ইয়াশের দিকে তাকালো। ইয়াশের সেই অদ্ভুত দৃষ্টি ইরাকে অস্বস্তিতে ফেলল। সাথে সাথে একরাশ ভয়, লজ্জা আচ্ছন্ন করে ফেলল তাকে। ইয়াশের তীক্ষ্ণ দৃষ্টি যেন ফালা করে ফেলল ইরার কোমল হৃদয়। ইরা নিজের আড়ষ্টতা খানিক আড়াল করে আমতা আমতা করতে করতে বলল,
কি কি হয়েছে, কিছু বলবেন? ইয়াশ নিজেকে সামলে নিল। ইরার দিকে গাঢ় দৃষ্টি আবদ্ধ রেখেই বলল, কি করছিস? ইরা অবিশ্বাস্য নয়নে ইয়াশের দিকে তাকিয়ে রইল। তীব্র বিস্ময়ে বলতে পারল না কোনো কথা। ইয়াশের এমন অদ্ভুত আচরণ ইরাকে ভাবিয়ে তুলল। ইয়াশ সচরাচর এমন না। আগে তার সাথে একটু আধটু মিশলেও গত 2 বছরে ইরা তার চোখের বিষ হয়ে দাঁড়িয়েছে। সেখানে আজ এতদিন বাদে ইয়াশের সেই মায়া ভরা দৃষ্টি, নরম কণ্ঠ ইরাকে ভাবনার সাগরে নিমজ্জিত করলো। ইরার ঠোঁটের ফাঁক দিয়ে কোনো আওয়াজ বের হলো না। ইরাকে চুপ থাকতে দেখে হাসল ইয়াশ। মাথার চুলে হাত বুলিয়ে ঠোঁট জোড়া কামড়ে ধরল। মৃদু স্বরে আওড়ালো, অবাক হয়েছিস? হ্যাঁ। আচমকা এমন উত্তর করে নিজেই বোকা বনে গেল ইরা। আমতা আমতা করতে করতে নজর লুকালো। ইরার এহেন কাণ্ডে ঠোঁট কামড়ে হাসল ইয়াশ। দৃষ্টি স্থির রেখেই বলল, শোন, আমি আসছি, অপেক্ষা কর। আসছেন? ইরা খানিক ইতস্তত বোধ করলো, তবুও ফের শুধালো, নেহা আপুর কী অবস্থা এখন, ঠিক আছে? প্রশ্নটা করে নিজের চোখ নামিয়ে নিল ইরা। পাশেই আবার দাঁত কপাটি খেতে হয়। তবে ইরার ধারণা পুরোপুরি ভুল প্রমাণ করে ইয়াশ বলল, ঠিকই আছে। ওই শাকচুন্নির আবার কি হবে, সামান্য লেগেছে। শাকচুন্নি? ইরার বোকা বোকা চাহনিতে চোখ ফিরিয়ে নিল ইয়াশ। গম্ভীর কণ্ঠে উত্তর করলো, বাদ দে সব, আমি আধা ঘন্টার মধ্যে আসছি, জেগে থাক। কথাটা শেষ করেই মুখের উপর ঠাস করে ফোনটা কেটে দিল ইয়াশ। ইরা আশ্চর্য বনে গেল। ফোন দেওয়ার কারণটা বুঝতে পারলেও তেমন একটা পরিষ্কার হলো না তার। ইয়াশ আসবে সে কথা তো কোয়েলকে বলতে পারত। রাতের খাবার তো রান্না করাই আছে, শুধু গরম করে দিয়ে দিত। ইরা তো ভেবেছিল ইয়াশ আজ ওখানেই থাকবে, তাই তো সকাল সকাল নিজের ঘরে এসে বসেছিল। ইরা বিরক্ত হয়ে ফোনখানা নিয়ে উঠে দাঁড়ায়। অতপর ঘর ছেড়ে কোয়েলকে ফোনটা দিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। রান্নাঘরে পৌঁছে ফ্রিজ থেকে খাবার বের করে ইয়াশের জন্য তা গরম করার কাজে লেগে পড়ে নিঃশব্দে। অন্যদিকে কথা শেষ করে ইয়াশ মাথাটা সিটে এলিয়ে দেয়। ঠোঁটের কোনায় সুস্পষ্ট হাসির রেখা, মুখে তৃপ্তির ছোঁয়া। ইয়াশ চুলে হাত বোলালো। স্বপ্নের কথাটা মনে হতেই বাঁকা হাসি খেলে গেল তার ঠোঁট জোড়ায়। ইয়াশ ভাবতে লাগলো ইরার অস্বস্তিকর মুখটার কথা। যখন সে এক দৃষ্টিতে তাকিয়েছিল, ইরা কেমন নিজেকে গুটিয়ে নিচ্ছিল আড়ষ্টতায়। ইয়াশের দৃষ্টি যে এখনও তাকে নাড়িয়ে দেয় তা ভেবেই মৃদু হাসল ইয়াশ। ইয়াশ ঘাড় ঘুরিয়ে তাকায় বাহিরের দিকে। রাতের রাস্তা দিয়ে ছুটে চলেছে অসংখ্য গাড়ির বহর। ল্যাম্পপোস্টের মৃদু আলোয় সব কিছুই সুস্পষ্ট। ইয়াশ হসপিটালে গিয়েছিল নেহাকে দেখতে। অনামিকা বেগম ফোন করেছিলেন, নেহাকে নাকি পাওয়া গেছে। শরীরে অনেক আঘাত লেগেছে বলে তাকে হসপিটালে নেওয়া হয়েছে। এখনও নেহার নিখোঁজ হওয়ার কারণ সুস্পষ্ট হয়নি কারো কাছেই। নীলার শ্বশুরবাড়ির কাছাকাছি একটা হাইওয়েতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল সে। আশেপাশের মানুষের ধারণা সে অ্যাক্সিডেন্ট করেছে, তবে ড্রাইভার হয়তো পালিয়ে গেছে ভয়ে। কেননা সেখানে শুধু নেহাকেই পাওয়া গেছে, এমন দুর্ঘটনা ঘটতে দেখেনি কেউ। বিকেল 5:30টার দিকে এ খবর অনামিকা বেগম ইয়াশকে দেন। সাথে তাকে হসপিটালেও যেতে বলেন। ইয়াশ তাই বাধ্য ছেলের মতো মায়ের আদেশ পালন করতে ছুটে গিয়েছিল হসপিটালে। আর এখন আবার এতখানি পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরছে। অনামিকা বেগম সহ বাকিরা কাল আসবে। অন্যদিকে ইউভানের জরুরি কাজ পড়ে যাওয়ায় সেখান থেকেই সে নিজের কর্মস্থলে ফিরেছে। পিহু এখনও শিকদার বাড়িতে আছে, কাল একেবারে মায়ের সাথে ফিরবে। খান পরিবার নেহাকে দেখে নিজেদের বাড়ি ফিরেছেন। যদিও এই বিপদে একলা রাখতে চাননি বন্ধুদের, কিন্তু ইশাক কায়সার তাকে আশ্বস্ত করে বাড়ি পাঠিয়ে দেন। নেহার সেন্স ফিরেছে। কিভাবে কি হয়েছে, কোথায় গিয়েছিল তা জিজ্ঞেস করলে সে কিছুই বলেনি, চুপচাপ থেকেছে পুরোটা সময়। বাড়ির লোকজন অনেক প্রশ্ন করলেও সে এর যথাযথ উত্তর করেনি, শুধু বলেছে নীলার শ্বশুরবাড়ির কাছাকাছি তার একটা অনলাইন ফ্রেন্ড আছে, আর সকাল সকাল তার সাথেই দেখা করতে বেরিয়েছিল সে। তবে পথিমধ্যে এমন দুর্ঘটনা ঘটে। যদিও তার আঘাতগুলো কোনো গাড়ির সাথে সংঘর্ষে হয়েছে বলে মনে হয় না। নেহার কথা অনেকের কাছে সন্দেহজনক লাগলেও এই মুহূর্তে তাকে কেউ তেমন প্রশ্ন করেনি। এক হাত ভেঙে গেছে, তার সাথে কপালেও চোট পেয়েছে। ইয়াশকে দেখে নেহা নিজেকে গুটিয়ে নিয়েছিল। সকলের চোখের আড়ালে ইয়াশের সেই শয়তানি হাসি নজর এড়ায়নি নেহার।
তবে সে কোনো ঝামেলা করেনি, পুরোটা সময় স্বাভাবিক থেকেছে। ইয়াশ আধা ঘন্টার আগে বাড়ি ফিরল। ড্রাইভার গাড়ি পার করার জন্য গেলে ইয়াশ দাঁড়ায় না, গটগট পায়ে হেঁটে দরজার সামনে এসে দাঁড়ায়। হাত উঁচিয়ে কলিং বেল চাপে দৃঢ়ভাবে। ইরা কলিং বেলের শব্দে হাতে ফোন নিয়েই তড়িঘড়ি করে ছুটে দরজা খুলে দেওয়ার উদ্দেশ্য। রান্নাঘর ছাড়া পুরো বাড়ি এখন অন্ধকার। কোয়েল নিজের ঘরে ড্রয়িং রুমে জ্বলছে নীল রঙা মিটমিটে একটা আলোক রশ্মি। ইরা দরজা খুলে দিতেই ইয়াশের চোখের দৃষ্টি ইরার দিকে পড়ে। ইরা সামনে থেকে সরে দাঁড়ায়, মাথা নিচু করে রয় খানিক মুহূর্তের জন্য। ইয়াশ মৃদু আলোয় ইরার পা থেকে মাথা অবধি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে থাকে। গায়ে জড়ানো মেরুন রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না পেঁচানো থাকলেও অবাধ্য চুলগুলো এলোমেলো হয়ে উকি দিচ্ছে ওড়নার ফাঁক গলিয়ে। ইয়াশের হৃদয় শীতল হয়ে আসে। ইরাকে এক নজর চোখের দেখায় সে যেন অনুভূতির সাগরে ভাসতে থাকে। তার সুশ্রী মুখে ইয়াশ নিজের সুখ খুঁজে পায়। ইয়াশের গাঢ় মোহনীয় দৃষ্টি স্থির রইল ইরার কাচুমুচু মুখের দিকে। ইরা পুনরায় রান্নাঘরের দিকে পা বাড়াতে চায়, তবে ইয়াশ কিছু বলবে কিনা সেই আশঙ্কায় থামে সে। যদি কোনো কাজের কথা বলে, না হলে অন্য দিনের ন্যায় তো গটগট পায়ে হেঁটে চলে যেত, কিন্তু আজকে তো যাচ্ছে না। ইয়াশ ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। ইরার মুখোমুখি দাঁড়াতেই ইরা এক কদম পিছিয়ে যায়। ইয়াশের এমন ঘোলাটে দৃষ্টি বড্ড অস্বস্তি অনুভব করাচ্ছে তাকে। ইয়াশ মৃদু হাসে ইরার অবস্থা দেখে। পিনপতন নীরবতার মাঝে ইয়াশ ডান হাত উঠিয়ে ইরার গাল স্পর্শ করতেই যাবে, ঠিক তখনই ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো শব্দ ভেসে আসে। কপাল কুঁচকে নিল ইয়াশ। ইরার হাতে রাখা ফোনখানার দিকে তাকালো একবার। ইয়াশের তাকানো দেখে ইরা তড়িঘড়ি করে কিছু বলতে যাবে, তার আগেই ইয়াশ এক ঝটকায় ইরার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। এপাশ ওপাশ করে দেখে বুঝতে পারে এটা কোয়েলের ফোন। ওপাশ থেকে কারো গলা পেয়ে কপালে ভাঁজ ফেলে ইয়াশ, তা কানে ধরে। ঠিক তখনই উত্তেজিত চিত্তে ওপাশের ব্যক্তিটি বলে ওঠে, ইরাবতী, কথা বলছো না কেন? কি হয়েছে? কিছু হয়েছে? ইয়াশের জল শক্ত হয়ে আসে অভির কণ্ঠরূপে। শীতল চোখ জোড়া জ্বলন্ত চোখের রূপ নেয় ইয়াশ গ্রীবা পাকায় তীব্র রাগে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি ইরার দিকে স্থির রেখে ফোনটা চট করে কেটে দেয়। ইয়াশ দাঁত কিরমির করতে লাগলো রাগ সামলাতে। ইরা শুকনো ঢোক গিলল ইয়াশের এমন পরিবর্তন দেখে। অভি যে ফোনে আছে সে কথা ভুলেই গিয়েছিল ইরা। কিছুক্ষণ আগে যখন ইরা কোয়েলকে ফোন দিয়ে রান্নাঘরে আসলো, ঠিক তার কয়েক মুহূর্ত বাদেই কোয়েল ফোন নিয়ে নিচে আসে। অভি নাকি তার খোঁজ নিতে ফোন করেছে আর ইরাকে চাইছে কথা বলতে। ইরা খানিক ইতস্তত বোধ করলেও ফোনটা ফিরিয়ে দিতে পারেনি, তাই ফোনটা নিয়ে ভালো মন্দ কথা বলছিল। এর মধ্যেই ইয়াশের উপস্থিতিতে ইরা ভুলেই গিয়েছিল ফোনের কথা। অভিকে ফোন কাট করতে বললেও বোধহয় সে করেনি, যা ইরা বুঝতে পারেনি। আর এখন ফোনখানা ইয়াশের হাতে। ইরা কথা গুছিয়ে কিছু বলতেই যাবে, ঠিক তখনই কানে ভেসে আসে কিছু ভাঙার আওয়াজ। ইরা কানে হাত দিয়ে মৃদু চিৎকার করে চোখ জোড়া বন্ধ করে নেয়। খানিকটা সময় নিস্তব্ধতায় কেটে যায়। ইরার মন দুরু করছে, কি হতে পারে ভেবে প্রাণ যেন গলায় এসে আটকালো। ইরা খানিক বাদে চোখ জোড়া পিটপিট করে খুলল। সবার আগে ফ্লোরে তাকালো সে, যেখানে কোয়েলের ফোনখানা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ফোনের স্ক্রিন বোধহয় গুঁড়িয়ে গেছে। ইরার মনটা আতঙ্কে ভরে উঠল, সাথে চোখে পানি জমে। ইরা কাঁপা কাঁপা দেহে ইয়াশের দিকে তাকাতেই থমকে যায়। ইয়াশ জ্বলন্ত চোখ নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। তার ভারী পদক্ষেপে ইরার বুক কেঁপে উঠল। ইরা মাথা নাড়িয়ে না করতে লাগলো কাছে আসতে। ইয়াশ শক্ত চোয়ালে ইরার দিকে তাকিয়ে তার মাথায় যেন আগুন জ্বলছে। এতক্ষণের জমানো সকল অনুভূতি যেন ক্ষণিকের ভেতরে মুচড়ে পড়ল। ইয়াশের চোখের কোণ লাল হয়ে উঠল। ইরা বুঝলো না ইয়াশের এতটা রাগের কারণ। কারোর সাথে কথা বললে ইয়াশ রাগে, কিন্তু আজ যেন অন্যরকম লাগছে তাকে। ইয়াশের তীব্র রাগের কারণ ইরার কাছে সুস্পষ্ট না হলেও ইরা বুঝলো আজ তার রক্ষা নেই। ইরা ইয়াশের এমন রাগ দেখে ভয়ে পিছিয়ে যেতে যেতে আচমকা সোফার এক কর্নারের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেল। তীব্র ব্যথা চোখ মুখ কুঁচকে নিল সে। ড্রয়িং রুমে হালকা আলোয় মাথা তুলে তাকালো ইয়াশের দিকে।
ইরার চোখ স্থির হয়ে গেল, বুকটা কেঁপে উঠল, চোখে তীব্র আতঙ্কের ছাপ। ইয়াশ ধীর হস্তে পরনের বেল্ট খুলতে লাগলো। ইরার দৃষ্টি সেদিকে স্থির, ঠোঁট ভেঙে এলো কান্নায়। আজকেও যে মার খেতে হবে ভেবে কেমন পাগল পাগল লাগলো নিজেকে। অনামিকা বেগমের দেওয়া আঘাতগুলো খানিক সেরেছে, তবু এখন যদি ইয়াশ আঘাত করে তাহলে সে মরেই যাবে। ইয়াশ বেল্ট খুলে হাতে পেঁচাতে লাগে। তার চোখের দৃষ্টি অদ্ভুত, মুখের আদল প্রচণ্ড গম্ভীর আর শক্ত। ইয়াশ কোনো কথা বলল না, নিঃশব্দে বেল্টটা হাতে পেঁচাতে লাগলো। ইরা নিজেকে সামলে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে আমতা আমতা করতে করতে বলল, উনি ফোন দিয়েছিলেন আমার খোঁজ নিতে। আমি ইচ্ছে করে কোয়েল আপুর ফোন নিয়ে ওনার সাথে কথা বলিনি। দয়া করে আজ মারবেন না। ইয়াশ আঘাত করার উদ্দেশ্যে শক্ত চেহারায় বেলটা উঁচু করে তুলতেই ইরা এক চিৎকার দিয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। পরিস্থিতি হঠাৎ করেই গুমোট হয়ে পড়ে। তবে বেশ কিছু সময় পার হলেও যখন শরীরে কোনো আঘাত লাগলো না, ঠিক তখনই চোখ মেলে তাকালো ইরা। ইয়াশের দিকে তাকাতেই ইয়াশ এক ঝটকায় বেলটা অদূরে ছুঁড়ে মারল। অতঃপর ইরার দিকে একবার তাকিয়ে গট গট পায়ে ত্যাগ করলো ড্রয়িং রুম। ইরা আশ্চর্য নয়নে ইয়াশের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎ ইয়াশের এমন পরিবর্তন ইরাকে বেশ ভাবালো। কপালে কয়েক দস্তর ভাঁজ পড়ল। ইয়াশ যে ইরাকে কী পরিমাণে ভালোবাসে সেটা তো আমরা এই পর্বে জানতেই পারলাম, এবং তাদের সম্পর্কটি যে একটি পবিত্র সম্পর্ক সেটাও আমরা জানতে পেরেছি, কিন্তু ইরা জানেনি। দেখা যাক ইরা সেটা কবে জানে। আর অনামিকা বেগম আর নেহার সাথে 20 চিঠি এটার কী সম্পর্ক সেটাও আমরা ধীরে ধীরে জানতে পারবো। এবং সেইটুকু জানার জন্য গল্পটির সাথেই থাকুন, এবং এতক্ষণ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।